জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। যুদ্ধবিরতির জন্য ব্যাপক ছাড় হামাসের। এদিকে যুক্তরাজ্যে লেবার পার্টির ঘাঁটি গুড়িয়ে ফিলিস্তিনপন্থী আদনানের জয়। জানিয়ে দিব তালেবান আমাদের মিত্র, বলছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ থেকে 50 কোটি ব্যারেল তেল চুরির পরিকল্পনা করেছে ব্রিটেন ও ইসরায়েল। এবং সবশেষে রুশ রাষ্ট্রদূতের তথ্য, ইরান রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির জন্য ব্যাপক ছাড় হামাসের। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বড় ধরনের ছাড় দিয়েছে বলে একটি ইসরায়েলি সূত্র দাবি করেছে। আর এই প্রেক্ষাপটেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার জন্য ইসরায়েলি আলোচক দলকে অনুমতি দিয়েছেন। তবে ঠিক কি ছাড় দেওয়া হয়েছে তা জানা যায়নি। ইসরায়েলি আলোচক দলের একটি সূত্র বৃহস্পতিবার রয়টার্সকে জানায়, হামাসের প্রস্তাবে খুবই তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, এটি আলোচনাকে এগিয়ে নিতে পারে, সত্যিকারের বাস্তবায়নযোগ্য একটি চুক্তি হতে পারে। ধারাগুলো সহজ না হলেও চুক্তিটি বাতিল করা ঠিক হবে না। এদিকে এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, হামাস বেশ বড় প্রস্তাব দিয়েছে। তিনি আশা করেন এর ফলে স্থায়ী যুদ্ধবিরতির পথে এগিয়ে যেতে একটি চুক্তি হতে পারে। তিনি আরো বলেন, তবে এখনো বেশ কিছু সমস্যা রয়েছে, ফলে কয়েকদিনের মধ্যে চুক্তি হয়ে যাবে এমনটি আশা করা ঠিক হবে না। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার রাতে আলোচক দলকে আলোচনায় অংশ নিতে অনুমোদন দিয়েছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার টেলিফোনে এ নিয়ে কথা বলেছেন। তারা কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান আলোচনায় অগ্রগতি নিয়ে কথা বলেন। তবে নেতানিয়াহু আবারও বলেছেন, ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হলেই কেবল যুদ্ধ বন্ধ হতে পারে, এর এক মুহূর্ত আগেও যুদ্ধ বন্ধ হবে না। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসবেন। শুক্রবার তার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথেও বসবেন বলে ধারণা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু চুক্তির পক্ষে, তবে তার সরকারের উগ্র মন্ত্রীদের জন্য, বিশেষ করে অর্থমন্ত্রী বেজালের স্মোর্টিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের জন্য তা পারছেন না। তারা যে কোনো চুক্তিকে ভণ্ডুল করে দিতে পারেন। মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির জন্য 6 মাস ধরে চেষ্টা করলেও তেমন সাফল্য পাননি। হামাস জোর দিয়ে বলছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার ছাড়া তারা কোনো চুক্তি মেনে নেবে না। সূত্র টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা। যুক্তরাজ্যে লেবার পার্টির ঘাঁটি গুড়িয়ে ফিলিস্তিনপন্থী আদনানের জয়। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ব্ল্যাকবার্নে লেবার পার্টি প্রার্থী কেট হরল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থান নিয়ে দলটির অনেক ভোটারের মধ্যে যে বিভক্তি ও অসন্তোষ রয়েছে, স্বতন্ত্র প্রার্থী আদনানের জয়ে তারই প্রতিফলন হয়েছে বলে মনে করছেন অনেকে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, রাজনীতিতে নতুন আশা আদনান ভোট পেয়েছেন 10,518টি, আর পরাজিত প্রার্থী হল্যান্ড পেয়েছেন 10,386টি, অর্থাৎ 132 ভোটে হল্যান্ডকে হারিয়ে দেন আদনান। ব্ল্যাকবার্ন আসনটিতে 69 বছর ধরে প্রতিনিধিত্ব করছেন লেবার পার্টির আইন প্রণেতারা। 34 বছর বয়সী আদনান পেশায় আইনজীবী। নির্বাচনে গাজাপন্থী প্ল্যাটফর্ম থেকে দাঁড়ান তিনি। তাকে সমর্থন দেয় সাবেক লেবার কাউন্সিলদের একটি দল। লেবার দলের গাজা নীতিকে ঘিরে দলটি থেকে সরে যান এই কাউন্সিলররা। গত জুনের মাঝামাঝি মিডল ইস্ট আইকে আদনান বলেছিলেন, সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। এদিকে ব্ল্যাকবার্নে লেবার প্রার্থী হারলেও নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপ এবং বুথ ফেরত জরিপই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। বাংলাদেশ সময় দুপুর 2টার দিকে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত লেবার পার্টি 411টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে 119 আসন। লিবারেলে ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে 71টি আসন। এখনো 5টি আসনের ফল প্রকাশ বাকি। যুক্তরাজ্যে একক সংখ্যা গরিষ্ঠতা পেতে কোনো দলের 326 আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে 411 আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।
এর মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছে ঋষি সুনাক। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর লেবার পার্টিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেক্ষেত্রে শুক্রবারই রাজার কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আগামী 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তালেবান আমাদের মিত্র, বলছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আফগানিস্তানের ক্ষমতাসীন শক্তি তালেবানকে মিত্র বা বন্ধু বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমাদের অবশ্যই মেনে নিতে হবে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, আর এই অর্থে তালেবান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগী, কারণ যে কোনো কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী। 4 জুলাই কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনে অংশ নিয়ে পুতিন এসব কথা বলেন। পুতিন বলেন, তালেবান অনেক সমস্যার সমাধান করলেও এখনো এমন অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আফগান সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি বলেন, আমি নিশ্চিত যে আফগানিস্তানে সবকিছুই স্থিতিশীল করতে তালেবান আগ্রহী। ক্ষমতায় আসার পর থেকেই দায়েশের বিরুদ্ধে লড়াই করে আসছে তালেবান। অন্যদিকে গত মার্চে রাশিয়ার রাজধানীতে এক কনসার্টে হামলা চালিয়ে 140 জনকে হত্যা করে দায়েশ। 20 বছরের দীর্ঘ যুদ্ধে বিশ্বের প্রধানতম পরাশক্তি আমেরিকাকে পরাজিত করে 2021 সালে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইমারাত সরকারের সাথে সুসম্পর্ক রেখে চলেছে। গত মাসে তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তুলতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন পুতিন। তবে তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকৃতি দেয়নি রাশিয়া। আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ থেকে 50 কোটি ব্যারেল তেল চুরির পরিকল্পনা করেছে ব্রিটেন ও ইসরায়েল। ব্রিটিশ সরকার আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জের ওপর কর্তৃত্ব বজায় রেখে এখন সেখান থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল লুট করার পরিকল্পনা করেছে। ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখেছে, ব্রিটেন দক্ষিণ আমেরিকার অবস্থিত মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে। পার্স টুডে জানিয়েছে, ব্রিটেনের এই পদক্ষেপের কারণে দখলদার ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি লাভবান হবে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন যে দ্বীপটি থেকে তেল উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করেছে সেটির নাম লিউনেস মারিনোস। ওই দ্বীপের তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি কোম্পানি নাভিটাস পেট্রোলিয়াম। এই তেল ক্ষেত্রটিতে 170 কোটি ব্যারেলের বেশি তেল রয়েছে, যা রোস ব্যাংক তেল ক্ষেত্রের চেয়ে কয়েক গুণ বেশি। ব্রিটিশ গণমাধ্যম বলছে, দ্বীপবাসীরা রাজি হলে এই তেল ক্ষেত্র থেকে ইসরায়েল ব্যাপক লাভবান হতে পারবে। ব্রিটেনের পাশাপাশি এই তেল ক্ষেত্র থেকে আমেরিকাও লাভবান হবে বলে উল্লেখ করা হয়েছে। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের আমলে দেশটির পক্ষ থেকে ইসরায়েলি তেল কোম্পানি নাভিটাস পেট্রোলিয়ামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জকে ব্রিটেনরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে ডাকে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর আর্জেন্টিনার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই দ্বীপগুলোও ঔপনিবেশিকতার কবল থেকে মুক্ত হয়, কিন্তু মাত্র কয়েক বছর পর 1830 সালের দিকে তৎকালীন ব্রিটিশ রাজা আর্জেন্টিনার কয়েকটি দ্বীপে আক্রমণ করে এবং সেখান থেকে আর্জেন্টিনার কর্মকর্তাদের বহিষ্কারের পর স্থানীয় বাসিন্দাদের নির্বাসনে পাঠিয়ে দেয়। এরপর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। ইরান রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দিদফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুই পক্ষের কর্মকর্তারা চুক্তিটি সইয়ের জন্য প্রস্তুত করছেন। গতকাল ইস্পাহান শহরে সফরের সময় তিনি জানান, দুই পক্ষ অদূর ভবিষ্যতে ইরান রাশিয়া পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চূড়ান্ত করার জন্য ক্ষেত্র তৈরি করছে। অ্যালেক্সি দিদফ আশা করেন, শহীদ প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি দুদেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার যে পথ দেখিয়েছেন তা অনুসরণ অব্যাহত থাকবে। রুশ রাষ্ট্রদূত বলেন, ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটবে। ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইস্পাহানকে কৌশলগত প্রদেশ হিসেবে উল্লেখ করে অ্যালেক্সি দিদফ বলেন, যদিও রাশিয়া ইরানে বিশেষ করে ইস্পাহানে পণ্য রপ্তানি করে, তবে দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইরানের শুল্ক বিভাগের তথ্য অনুসারে ইস্পাহান প্রদেশ থেকে চলতি বছরের প্রথম 2 মাসে $10 লাখ বেশি পণ্য রপ্তানি করা হয়। গত বছরের একই সময়ে এর চেয়ে এই বাণিজ্য পরিমাণ প্রায় 5 গুণ বেশি। ইরান রাশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইস্পাহানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি জোর দিয়ে তুলে ধরেন।